এখনকার আইটি মার্কেটটা কেমন একটু বলবেন? এখনকার আইটি মার্কেটটা কঠিন। আচ্ছা আচ্ছা, এটা কঠিন এই কারণে বিকজ অ্যাজ এ ক্লাউড ইঞ্জিনিয়ার আপনি কিভাবে দেখেন নেক্সট 5-10 ইয়ার্স ফিউচারটা কি? 5 ইয়ার্স পরে বলাটা একটু টাফ। এর কারণ কি যে আপনি একজন এমন একজন ইঞ্জিনিয়ার হতে হবে যে আপনার কি মনে হয়, যেমন এখানে লিঙ্কডইন আছে, ইনডিড আছে, আর কয়েকটা ওয়েবসাইট আছে জবের জন্য, তাছাড়াও কি অন্যান্যগুলো আপনার মাথার মধ্যে আছে যে ওরা নিতে পারে? হ্যাঁ, নতুন একটা সাইট আছে যেটার নাম হচ্ছে আমার লাইফে আমি অনেক ইন্টারভিউ নিয়েছি এবং অনেক ক্যান্ডিডেটকে হায়ার করছি, বাট আসলে তারা ডিসঅ্যাপয়েন্টিং হয়েছে। আপনি যখন ইন্টারভিউ নেন আপনি কোন কোন বিষয়গুলো বেশি প্রাধান্য দেন? তো আমি যেটা পছন্দ করি, এই মেন্টালিটিটা যাদের মধ্যে নাই তারা একটু স্ট্রাগল করে। আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আমি আমার বেস্টটা দিচ্ছি কিনা। নিজেকে নিজে যাচাই করেন। অন্যকে বললো কি ভালো হল কি খারাপ হলে সেটা কোনো যায় আসে না। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা পর্ব টক্স আতাহারে। আমাদের সাথে আজকে আছেন শাকিল মোহাম্মদ ভাই। হি ইজ বিন ওয়ার্কিং লং টাইম ইন আইটি সেক্টর। শাকিল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। আপনি প্রথম কোয়েশ্চেন হচ্ছে আপনার কাছে, আপনার সম্বন্ধে একটু বলেন, আমরা শুনি আপনার কাছ থেকে। ধন্যবাদ আতার ভাইকে আমাকে এই প্রোগ্রামে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমাকে যারা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমার ক্যারিয়ার আমেরিকাতে আসি 2014 দিকে। তো এসে অনেক ভাই ব্রাদার সাজেস্ট করলো যে আইটিতে স্টাডি করার জন্য বা পড়াশোনা বা একটা জব পাওয়ার জন্য। তো ওখান থেকে আমি স্টাডি করা শুরু করি। অনেক অনেক কোচিং সেন্টার তারা শিখাইছে, ওখান থেকে অনেক ইনিশিয়ালি কিউএ দিয়ে আমি স্টার্ট করেছিলাম। তো ওখান থেকে দেখলাম যে জব মার্কেট অ্যাট দ্যাট টাইম ওয়াজ অলসো একটু কঠিনই ছিল নিউ কামারদের জন্য, বিকজ আমাদের তো অনেক ল্যাকিং ছিল। ওখান থেকে পরে আমি ওই কিউএ পড়াশোনা করার সাথে সাথে আমি ডেটাবেজ নিয়েও পড়াশোনা স্টার্ট করি। তো আলহামদুলিল্লাহ ডেটাবেজে পড়াশোনা করার পরে আমি আইটিতে প্রথম জব পাই 2017 দিকে। ওখান থেকে ডেটাবেস থেকে ক্লাউড থেকে মাল্টিপল ক্লাউড, দেন এখন আমি একজন ক্লাউড ইঞ্জিনিয়ারিং লিড হিসেবে কাজ করতেছি। আচ্ছা, তো আমার একটা কোয়েশ্চেন হচ্ছে আপনার কাছে, আপনি আইটিতে কেন আসছেন, অন্য সেক্টর নয় কেন? হ্যাঁ, এটা একটা ভালো কোয়েশ্চেন। যখন শুরুতে শুরু করি, যখন পড়াশোনা বা মানে শুনি, তখন কাছে জিনিসটা মনে হচ্ছে যে এখানে অনেক টাকা আছে প্রথম যখন শুনি। কিন্তু যখন আমি স্টাডি করা শুরু করি এবং যাদের কাছ থেকে স্টাডি নিলাম, কোচিং করলাম, তখন আমি দেখলাম কি তারা যারা কাজ করে তাদের একটা ডিফারেন্ট লাইফস্টাইল মেনটেন করে। তারা দেখতেছি তাদের অনেক ফ্রিডম আছে, ফাইন্যান্সিয়াল ফ্রিডম আছে। তারা মন চাইলে একদিন বাসা থেকে কাজ করলো, মন চাইলে তার অফিস থেকে কাজ করলো। এই জিনিসটা আমাকে একটু ওয়াও করছে, যে ওয়াও। এবং আমার মনে আছে আমি যখন 15-র দিকে একজনের কাছে আমি স্টাডি করি, এক ভাইয়ের বাসায়, সারাফাত ভাই, যখন আমি ডেটাবেস শিখি, তখন উনি একবার গল্প করতে করতে বলতেছিল ওনার এক কলিগ ওই সময়ে অ্যাজ এ ডিবিএ হিসেবে সে এরকম মাল্টিপল জবস করতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন আমার কাছে জিনিস বলছে ওয়াও, হাউ কেমনি সে মাল্টিপল জব করতে পারে, অর্থাৎ তার স্কিল সেট এত ভ্যালুয়েবল সে দিতে পারে। তো এইসব জিনিসগুলো এই এক্সপেক্টগুলো আমাকে অনেক অনেক ইন্সপায়ার করছে, যে নট অনলি ইনিশিয়ালি হয়তো বা ফাইন্যান্সিয়াল একটা সাইড থেকে, কিন্তু পর দেখলাম যে এটা যে ফ্রিডম দেয় এবং জানার অনেক ক্ষেত্র আছে, অনেক কিছু আপনি চাইলে জানতে পারেন, কেউ আপনাকে স্টপ করার নেই। এই জিনিসগুলো আমাকে পরে আরো বেশি মোটিভেট করছে টু ডাবল ডাউন। আচ্ছা, তো ভাই এখনকার আইটি মার্কেটটা কেমন একটু বলবেন? এখনকার আইটি মার্কেটটা কঠিন। আচ্ছা আচ্ছা, এটা কঠিন এই কারণে বিকজ টেকনোলজি অলওয়েজ চেঞ্জ হয়। যখন 2014-15 সালে আমরা শিখি তখন টেকনোলজি এক জায়গায় ছিল, এখন 25-26 এই সময়ের দিকে এটা টোটালি ডিফারেন্ট। অনেক কিছু আসলে এখন বাই ডিফল্ট জানা লাগে, যে আগে এক সময় জানা লাগতো না। এখন এটা এক্সপেক্টেড যে এইটা তুমি জানোই, ঠিক আছে। তো যারা নিউ কামার তাদের জন্য এখন এই হামটা ক্রস করাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়, বিকজ অফ এই এত কিছু জানাটা একজন নিউ কামার জন্য একটু টাফ হয়ে দাঁড়ায়, বিকজ এটা এখন স্ট্যান্ডার্ড হয়ে গেছে। বিকজ এবং অ্যাট দ্য সেম টাইম ইফ ইউ রিয়েলি থিঙ্ক অ্যাবাউট ইট, যে আপনি যদি বলেন যে আমার 5-6 বছর এক্সপিরিয়েন্স আছে, এটাকে তো প্রুফ করার জন্য তো আপনাকে বলতে হবে যে হ্যাঁ এই জিনিসগুলো আমি কাজ করছি। হ্যাঁ,
তো এই জন্য আসলে ডে বাই ডে এটা একটু কঠিন হচ্ছে। তার মানে এই না যে মানে সব আশা শেষ, এরকম কিছু না, বাট ডে বাই ডে জাস্ট আরো চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে জিনিসগুলা। ওকে, সো আপনি তো ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারে আছেন, তো এখন আপনি একটু বলেন আপনার সেক্টর নিয়ে। সো ক্লাউড মেইনলি এটা অনেক একটা ব্রড টার্ম। তো ক্লাউডের মধ্যে 3-4টা লেয়ার আছে। জি একটা লেয়ার হচ্ছে জাস্ট ইনফ্রাস্ট্রাকচার লেয়ার, অর্থাৎ ক্লাউড হোস্টিংটা। আপনার কোম্পানির যে অ্যাকাউন্টটা তৈরি হবে ক্লাউড প্রোভাইডারের আন্ডারে, সেই অ্যাকাউন্টটা সিকিউর করা এবং সেই অ্যাকাউন্টের মধ্যে আপনার অ্যাডমিন বা আদার টিমকে কীভাবে আপনি অ্যাক্সেস দিবেন ওইটার জন্য কাজ করা, অর্থাৎ কিছু ফাউন্ডেশনাল লেয়ার থাকে, হ্যাঁ, যেটাকে বলে ক্লাউড ফাউন্ডেশন। রাইট, ওই ফাউন্ডেশনটা একটা টিম মেনটেন করে, ঠিক আছে। তো যাদের কাজ হচ্ছে ফায়ারওয়াল, আইএএম, কিছুটা ডিপ্লয়মেন্ট, হয়তো বা সিকিউরিটি, ওভারঅল সিকিউরিটি এবং ওভারঅল প্ল্যাটফর্মের হেলথটা মেনটেন করা। জি তারা কোনো স্পেসিফিক অ্যাপ্লিকেশনকে টেক কেয়ার করে না, বাট ওভারঅল প্ল্যাটফর্ম। তো এটা হচ্ছিল প্ল্যাটফর্ম টিম। জি জি আর তারপরে আপনার থাকে হচ্ছে যে স্পেসিফিক ডোমেইন, অর্থাৎ ডেটা একটা ডোমেইন। তো ডেটা ইঞ্জিনিয়ারিং একটা টিম থাকবে, অ্যানালিটিক্স একটা টিম থাকবে এবং অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট একটা টিম থাকবে, ঠিক আছে। এই ওভারঅল ক্লাউডের মধ্যে এই কয়েকটা প্যাটার্নই থাকে। ওভারঅল একটা ইঞ্জিনিয়ারিং টিম যেটা প্ল্যাটফর্ম মেনটেন করে, ডেটা টিম ডেটা টেক কেয়ার করে, এবং আরেকটা টিম থাকে সেটা হচ্ছে যে অ্যানালিটিক্সের মধ্যে একটা পোর্শন থাকে, সেটা হচ্ছে যে ধরেন আপনার ডেটা সায়েন্সটা, জি অর্থাৎ মেশিন লার্নিং যে একটা পোর্শন। তো এর মধ্যে থেকেই ওভারঅল ক্লাউডে থাকে। এখন আপনার স্কিল সেট অনুযায়ী আপনি কোন দিকে যাবেন। যদি আপনার মনে করেন যে আমার স্কিল সেটটা ইনফ্রাস্ট্রাকচার হেভি, অর্থাৎ আমি অনেক সার্ভার্স, ইনফ্রাস্ট্রাকচারস বা হোস্টিং আমি আমার অনেক কমফোর্ট জোন, তাহলে আপনি ইঞ্জিনিয়ারিংয়ে যাবেন। যদি আপনি মনে করেন যে না, আমি ডেটা মুভ, ডেটা ট্রান্সফার, হ্যাঁ, ডেটা ক্লিনিং, এটাতে আমার এক্সপার্টিস বেশি, তাহলে আমি ওখানে যাব। আর যদি মনে করেন যে আমি ক্লাউড হোস্টিংটাকে ইউজ করে আমি অ্যাপ্লিকেশন রিলিজ করব, তাহলে আপনি অ্যাপ ডেভেলপমেন্টে যাবেন। আর যদি মনে করেন যে না, ক্লাউডে আমার অনেক ডেটা আছে, আমি জাস্ট ওই ডেটাগুলোকে কীভাবে অ্যানালাইজ করে আমি আমার বিজনেসকে আরও গ্রো করব, তখন আপনি অ্যানালিটিক্সে যাবেন। আর যদি মনে করেন যে আর থাকে হচ্ছে মেশিন লার্নিং বা ডেটা সায়েন্স, ওখানে হচ্ছে যে আপনি অ্যালগোরিদম ইউজ করে আপনার মডেল ডেভেলপ করা ক্লাউড প্ল্যাটফর্ম। তো এটা ডিপেন্ড করে কে কোন সেক্টরটাতে তার কমফোর্ট জোন এবং সেই কোনটা কোথায়। বাট ওভারঅল দিজ আর দ্য layers you have in cloud. থ্যাংক ইউ সো মাচ শাকিল ভাই। আপনি একটু বলেন আপনার ডেইলি অ্যাক্টিভিটিসগুলো কি কি? হ্যাঁ, তো আমাদের যদি প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং আমরা বলি, ডে টু ডে থাকে ওভারঅল প্ল্যাটফর্ম হেলথ মনিটর করা, ঠিক আছে। তারপরে এই প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং একটা পার্ট থাকে, সেটা হচ্ছে ধরেন আপনার ডেভঅপস, ঠিক আছে। ক্লাউডের ডেভঅপস আর প্ল্যাটফর্ম কাইন্ড অফ ওভারল্যাপ উইথ ইচ আদার, অর্থাৎ দে আর বোথ কাইন্ড অফ সেম, বাট জাস্ট ধরেন 70% সেম হয়, কিছু 30% রেসপন্সিবিলিটি ডাইভার্জ হয়। তো যেহেতু 70% সেম, কেউ যদি একজন ডেভঅপস ইঞ্জিনিয়ার হয়, সে ক্লাউডে কাজ করতে পারে ক্লাউড প্ল্যাটফর্ম হিসেবে। আবার সে কেউ যদি প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ার হয়, তখন আবার সে ডেভঅপসেও কাজ করতে পারে, বিকজ ওই যে ওভারল্যাপ করে। তো অ্যাজ এ ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসেবে যা যা করা লাগে, ধরেন সাপোজ মডিউল তৈরি করা, কনফিগ তৈরি করা, অ্যাপ্লিকেশন রিলিজ সাইকেল, CI/CD পাইপলাইন তৈরি করা, এবং টিম মেম্বারদেরকে অ্যাক্সেস দেওয়া, ওভারঅল আপনার সিস্টেমটাকে প্রোটেক্ট করা, ঠিক আছে। এগুলোই মূলত ডে টু ডে কাজ। তো আরেকটা ঠিক থাকে এবং ক্লাউড ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে, সেটা হচ্ছে একটা অপারেশন সাইড, আরেকটা হচ্ছে আপনার প্রজেক্ট সাইড। তো নর্মালি হয় কি, প্রজেক্ট সাইডটা হচ্ছে কি যে আপনার কোম্পানিতে বেস্ট ইঞ্জিনিয়ার যারা থাকে, বেস্ট ইঞ্জিনিয়ারকে দেওয়া হয় প্রজেক্টস। অর্থাৎ কেন? কারণ তারা নতুন কিছু অ্যাড করবে কোম্পানিতে, নতুন একটা প্রোডাক্ট অ্যাড করবে। তো আপনি আপনার সবচেয়ে বেস্ট ইঞ্জিনিয়ারকে কিন্তু সে দায়িত্ব দিবেন। অপস হচ্ছে যে মানে কোনো খারাপ না, বাট অপস নর্মালিতে তারা ডে টু ডে সেম প্যাটার্নে কাজ করে। তো যারা মোটামুটি সিনিয়র বা যারা নতুন চ্যালেঞ্জেস অত পছন্দ করে না, যারা জাস্ট একটা ফিক্সড এর মধ্যে থাকতেছে, তারা অনেকে অপস পছন্দ করে, তো তখন তারা অপস নিয়ে ইয়ে করে। বাট ইন জেনারেলি এই দুইটাইতেই থাকে। তো যখন সাপোজ আমাদের যখন কোনো নতুন প্রজেক্ট আসে, আমাদের একটা নতুন ফিচার অ্যাড করতে হবে, তখন আমরা আমাদের বেস্ট ইঞ্জিনিয়ারকে ওই প্রজেক্টে অ্যাসাইন করে দেবো। সেটা হতে পারে আমি নিজেই। তো আমি প্রজেক্টে অ্যাড হব, আমি প্রজেক্টটাতে কাজ করে যখন প্রজেক্টটা শেষ, তখন আমি আমার অপসকে সব ডকুমেন্টেশন বা কোথায় কী হয়েছে, কী কী জিনিস আমরা কীভাবে সলভ করছি, ওইটা তখন আমরা ওই অপস ইঞ্জিনিয়ারকে বুঝাই দেবো।
তার কাছে একদম একটা স্ট্যান্ডার্ড এসওপি থাকবে, সে বুঝবে যে এই প্রবলেমের সমাধান এইটা, এই প্রবলেমের সমাধান এইটা, কিন্তু এই সমাধানগুলো কিন্তু আমরা বের করছিলাম আচ্ছা প্রজেক্টে কাজ করা অবস্থায়। এইটাই তখন তাকে আমরা হ্যান্ড ওভার করে দিয়ে আমরা প্রজেক্ট ডেলিভার্ড, আমরা মুভ অন টু দ্য নেক্সট প্রজেক্ট, আর এইটাই শুধু চলতে থাকে। সুন্দর করে বলছেন। আচ্ছা শাকিল ভাই, আমার একটা কোয়েশ্চেন হচ্ছে আপনার কাছে, অ্যাজ এ ক্লাউড ইঞ্জিনিয়ার আপনি কিভাবে দেখেন নেক্সট 5-10 ইয়ার্স এটার ফিউচারটা কি, এবং যদি কেউ আগ্রহী থাকে মানে ক্লাউড ইঞ্জিনিয়ারিং মানে সেক্টরে, ওদেরকে আপনি কি সাজেশন করবেন? হ্যাঁ, তো অনেক সুন্দর একটা কোয়েশ্চেন, ধন্যবাদ। এখন কেউ যদি একদমই নতুন হয়, মানে আইটিতেই নতুন হয় এবং সে ক্লাউড ইঞ্জিনিয়ারিং সে ক্যারিয়ার হিসেবে চুজ করতে চায়, এইটার পার্টটা একরকম। আর যদি কেউ অলরেডি সে আইটিতে কাজ করে থাকে, ফর এক্সাম্পল সে অন প্রেমাইজ ডেটা সেন্টার অনেক কাজ করছে, তো এখন সে যদি ক্লাউডে যেতে চায় তার জন্য পার্টটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, তো বাট আপনার এই প্রশ্নের মধ্যে আমি মানে কোন দিকটা আপনি আমাকে আনসার করতে আপনি বলছেন? প্রথমে আমাকে এটা বলেন যে আপনি নিজে কি দেখতেছেন নেক্সট 5-10 ইয়ার্স, এটা এই সেক্টর কি কেমন ভ্যালুয়েবল ইন ফিউচার? আমি বলবো যে নেক্সট 5 ইয়ার্স পর্যন্ত ইটস গুড। 5 ইয়ার্স পরে বলাটা একটু টাফ বিকজ অফ দ্য শিফট দ্যাটস হ্যাপেনিং ইন দ্য মার্কেট রাইট নাও। 5 ইয়ার্স পর্যন্ত বোঝা যাচ্ছে যে সুন্দর সব ঠিক থাকবে, বাট 5 ইয়ার্স পরে বলাটা একটু টাফ। এর কারণ কি যে ডে বাই ডে ক্লাউড প্রোভাইডাররাও এত এফিশিয়েন্ট হচ্ছে যে তারা একটা এপিআই কল দিয়েই অনেক কিছু দাঁড় করা যাচ্ছে। অর্থাৎ ইউ জাস্ট রান এন এপিআই কল, 2টা কমান্ড দিলেই অনেক কিছু যেটা ঘন্টার পর ঘন্টা লাগতো বা মান্থস লাগতো স্টুড আপ করতে, সেটা এখন ওয়ান এপিআই কল দিয়ে হয়ে যাচ্ছে। তো এখানেও বুঝতে হবে যে জিনিসগুলো অনেক টেকনোলজি অনেক শিফট হইতেছে উইদিন ক্লাউড। তো এবং এটা তার ক্লাউড প্রোভাইডার তাদের বেনিফিটের জন্যই করবে, আদারওয়াইজ তারাও পিছায় পড়বে। তো সব কিছুই একটু ডিফারেন্ট, বাট আমি বলবো যে নেক্সট 5 ইয়ার্স পর্যন্ত এখনো কেউ যদি স্টার্ট করতে চায় দেয়ার আর অপরচুনিটিস, বাট ইউ নিড টু ব্রিং ইউর এ গেম। আপনাকে আপনার বেস্ট হইতে হবে ইন দ্য ফিল্ড। আপনি একজন এমন একজন ইঞ্জিনিয়ার হইতে হবে যে প্রবলেম সলভ করতে পারে, যে কিউরিয়াস নতুন টেকনোলজি সম্পর্কে। যারা এই মাইন্ডসেট থাকবে তারা নেক্সট 5 ইয়ার্স কেন নেক্সট 10 ইয়ার্সে তারা সাকসেসফুল হবে। যারা এই মাইন্ডসেটের না তাদের জন্য 5 ইয়ার্সের পরে বলাটা একটু টাফ। হ্যাঁ, তো আপনি অবশ্যই সাজেস্ট করতেছেন যারা নিউলি গ্রাজুয়েট তারা অবশ্যই সেক্টরে আসতে পারে। আচ্ছা শাকিল ভাই, আপনি বলছেন যে আপনি একজন টিম লিড হিসেবে কাজ করেন। আপনার যে টিম লিড হিসেবে কাজ করতে গিয়ে কি ধরনের প্রবলেমগুলো আপনি মানে দেখতে পান এবং এগুলো আপনি কিভাবে ওভারকাম করেন, যদি আপনি বলেন যে ফিউচারে যারা এই লেভেলে আসবে এজ এ টিম লিড হিসেবে কাজ করবে, তো আপনি ওদেরকে কি সাজেস্ট করবেন? ওকে, হ্যাঁ, তো এখানে আমি যে কোনো প্রবলেমকে না সবসময় সিম্পলিফাই করি, অর্থাৎ এটা একদম বেসিক টার্মে যাই। আমি কখনো জিনিসকে ওভার কমপ্লিকেট করি না এবং চেষ্টা করি যত জার্গন আছে এগুলোকে রিমুভ করার জন্য। অর্থাৎ খুব ক্লিয়ারলি আমি প্রবলেমটাকে বুঝতে চাই, তারপরে আমি অ্যাড করতে চাই কি কি লাগে। আর আমি এমন একটা মাইন্ডসেট যে যত কম লাগেজ থাকবে ততই ইজি টিম রান করা। অর্থাৎ যত কম টেকনোলজি আপনার টিমে থাকবে তত আপনার জন্য টিম রান করা ইজি। যত বেশি টেকনোলজি আপনার টিমে অ্যাড হবে তত বেশি প্রবলেম ক্রিয়েট হবে এবং তত বেশি বার্ন আউট তৈরি হবে, তত বেশি টার্ন ওভার হবে, এমপ্লয়ি চলে যাবে। এইসব জিনিস মাথায় রাখতে হবে। অর্থাৎ কেউ যদি আমার একটা টিমে বলে যে আই ওয়ান্ট টু ইউজ দিস টু, অ্যাজ এ টেকনোলজি লিড হিসেবে, ওই টিম লিড হিসেবে আমি দেখবো যে ওই টুলটা আমার কয়টা প্রবলেম সমাধান করতেছে। যদি হয় 10টার মধ্যে 3টা করতেছে, তাহলে এটা আমার জন্য একটা ভালো টুল না। হয়তো বা 3টা প্রবলেম সমাধান হচ্ছে, বাট স্টিল আই হ্যাভ 7 মোর। আমি চেষ্টা করবো যে আমার একটা টুলকে অ্যাড করার জন্য যেটা আমাকে অ্যাটলিস্ট 7 প্রবলেম সে সমাধান করতে পারবে আউট অফ 10। তখন আমি বুঝতে পারবো যে এটা একটা টুল যেটা আমরা কারণ যে কোনো একটা কিন্তু শিখতে হবে, আপনাকে এক্সিস্টিং টিম মেম্বারকে শিখাইতে হবে। অর্থাৎ ওই টাইমটা ইনভেস্ট করতে হবে, তাদেরকে ট্রেনিংয়ে পাঠাতে হবে, তাদেরকে লাইসেন্স নিয়ে দিতে হবে। তো এরকম অনেক কিছু আছে। তো অ্যাজ এ টেক লিড হিসেবে আমাদের কাজ হচ্ছে সবচেয়ে সিম্পল টুলটা চুজ করা এবং টিম মেম্বারকে যাতে আমাদেরকে ট্রেন করা ইজি হয় তাদেরকে ট্রেন করতে হবে। আমাদের গোল থাকে যে কীভাবে একটা সিম্পল সমাধান আমরা ইমপ্লিমেন্ট করবো আমাদের টিমে, রাইট? তো আপনি অ্যাজ এ টিম লিড হিসেবে একটা দায়িত্ব থাকে কি জানেন, যে সফটওয়্যার ডেভেলপমেন্টে হয় কি একটা রিকোয়ারমেন্ট আসবে,
ওই রিকোয়ারমেন্টটা যে এই ফিচারটা অ্যাড করবে, ওই ফিচারটার জন্য একটা সলিউশন আর্কিটেক্ট থাকবে। সলিউশন আর্কিটেক্ট সেই প্রবলেমটা দেখে সে বলবো যে এই ক্লাউড প্রোডাক্ট ইউজ করলে আমরা এই সমাধানটা এই ফিচারটা অ্যাড করতে পারবো। এখন সে আর্কিটেক্টটা সে সলিউশনিংটা করলো, এবং সলিউশনিং করার পরে সে এই আর্কিটেকচার ডকুমেন্টটা সে ইঞ্জিনিয়ারিং টিমকে দিল যে হ্যাঁ দিস ইজ হোয়াট উই ওয়ান্ট ফর দিস প্রবলেম। এখন হইলেও কি অনেক আর্কিটেক্ট রাইট, তারা ভালো ডিসিশনে নিতে পারে, খারাপ ডিসিশনে নিতে পারে। রাইট, হ্যাঁ, তো যদি একজন খারাপ বলবো না, মানে যদি একজন আর্কিটেক্ট সে ওভার কমপ্লিকেট করতে পছন্দ করে, হ্যাঁ, তখন সে হয়তো একটা সলিউশন দিবে যেটা খুব টাফ ম্যানেজ করা। রাইট, তো অ্যাজ এ টিম লিড হিসেবে আমার দায়িত্ব হচ্ছে যে ওইসব সমাধানকে স্টপ করে দেওয়া ওখানেই, যে না এটা করতে দেওয়া যায় না, বিকজ এখানে এই প্রবলেম অ্যাড হবে যেগুলো আমরা মেনটেন করতে পারবো না কখনো। তখন আমরা উই ফাইট ব্যাক, এবং ফাইট ব্যাক ইন এ সেন্স লাইক উই প্রোভাইড আওয়ার জাস্টিফিকেশন দ্যাট হে ইউ হ্যাভ আদার সলিউশনস, সিম্পল সলিউশন, কেন এই কমপ্লিকেটেড ওয়েতে আমরা যাচ্ছি, এইগুলো অ্যাজ এ টিম লিড হিসেবে আমাদের দায়িত্ব। তো কি হলো, আর এইটা তখনই আপনি অ্যাচিভ করতে পারবেন যখন অলরেডি অর্থাৎ একজন আর্কিটেক্টের সাথে কথা বলার জন্য তার লেভেলে যেতে হবে, রাইট? অর্থাৎ তাকে বুঝাতে হবে যে না, your solution is not the best solution because there are other solutions like this that can achieve the same that can address the same problem but with much less baggage. হ্যাঁ, কারণ এটাই মেইন প্রবলেম, যে কতটা কম ব্যাগেজ থাকবে। তো এইটাই অ্যাজ এ টিম লিডার একটা ক্রিটিক্যাল দায়িত্ব থাকে। এবং দেন যখন ওই আর্কিটেকচারটা অ্যাপ্রুভ হলো ওভারঅল আমাদের সবার সম্মতির সাথে, দেন আমরা ইঞ্জিনিয়ারকে আমরা ওই কাজটা দিলাম, যে জিজ্ঞেস করলাম তুমি যদি এই প্রজেক্টে কাজ করতে চাও, দিস ইজ দ্য প্রজেক্ট রিকোয়ারমেন্ট, আর ইউ কমফোর্টেবল? তখন সেই ইঞ্জিনিয়ার যদি বলে হ্যাঁ আমি কমফোর্টেবল, হ্যাঁ এই সলিউশনে আমি কাজ করতে চাই, তখন তাকে যদি কিছু গ্যাপও থাকে আমরা বলে দিই এটা এইভাবে করবা, এটা এইভাবে করবা, এবং দেন প্রজেক্ট স্টার্টস। বাট ইন জেনারেল আমরা সবসময় ইঞ্জিনিয়ারকে বলে থাকি যে কখনোই তুমি তোমার কাস্টমারকে বলবা না যে আই ডোন্ট নো, এটা তোমার বলার কোনো দরকারই নেই, তাদের জানারই দরকার নেই তোমার স্কিল সেট কি, তুমি কি লেভেল 1 ক্লাউড ইঞ্জিনিয়ার নাকি লেভেল 5, তাদের জানারই দরকার নেই, এগুলো সব অ্যাবস্ট্রাক্টেড ওয়ে। তারা দেখতেছে অ্যাজ এ ক্লাউড ইঞ্জিনিয়ার হিসেবে তোমাকে অ্যাজ এ ক্লাউড এক্সপার্ট, বাট দ্য মোমেন্ট ইউ টেল দেম যে ও এটাতে আমি এখনো স্ট্রং না বা আমি মাত্র স্টার্ট করছি, দেন তাদের একটা কনফিডেন্স নেমে যায় অটোমেটিকলি, যে ও একটা নতুন একজন ফ্রেশারকে দিয়ে আমি আমার প্রজেক্ট $1 মিলিয়ন প্রজেক্ট রান করবো, নো। তো এই কথাগুলো কখনোই বলা যাবে না যে আমি নতুন বা আমি স্টার্ট করছি বা এইটা আমি আগে কখনো করিনি, কোনো বলারই দরকার নেই। কোনো কোয়েশ্চেন যদি সে আনসার না থাকে, সিম্পল আই উইল গেট ব্যাক টু ইউ অন দিস, দ্যাটস দ্য সিম্পল আনসার টু অল কোয়েশ্চেনস। ইফ ইউ ডোন্ট নো ইট আই উইল গেট ব্যাক টু ইউ, নেভার সে নো। কোনো কাস্টমারকে বলা যাবে না, এটা খুবই, আর এই জিনিসটাই হচ্ছে মেইন কনসালটেন্সি, যত আইটি কনসালটেন্টস থাকে তাদেরও অনেক আইটি কনসালটেন্ট অনেক ল্যাকিংস থাকে, কিন্তু তারা কিন্তু কখনো কাস্টমারকে বলে না যে উই ক্যান ডু ইট, দে উইল ফিগার ইট আউট ওয়ান্স দে গেট দ্য বিজনেস। রাইট। শাকিল ভাই, আপনি আপনার লাস্ট কনভারসেশনের মধ্যে বলছেন যে আপনি কি টুলস এবং টেকনোলজিগুলো এখন ইউজ করতেছেন, যদি আমাদের কোনো শ্রোতা দরকার পড়ে যে এই টুলসগুলো ওরা জানতে চায় মোর, আপনারা কি টুলসগুলো ইউজ করতেছেন আপনাদের বর্তমান কাজে? হ্যাঁ, ধন্যবাদ, এটাও একটা অনেক সুন্দর একটা প্রশ্ন। তো মেইনলি আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে নতুন ফিচার অ্যাড করা, অর্থাৎ নতুন আমাদের যে অ্যাপ্লিকেশন আছে তাই অ্যাপ্লিকেশনে নতুন কোড ডিপ্লয় করা, রাইট? তো কোড ডিপ্লয় করার জন্য আমার জন্য কি করা লাগে এটাকে আমাকে আগে ব্রেকডাউন করতে হয়। তো ফার্স্ট অফ অল একজন ডেভেলপার কোড লিখবে, সে কোডটা লিখার পরে সেই কোডটা একটা রিপোজিটরিতে সে কমিট করবে, অর্থাৎ তাকে আমাকে কি ইউজ করেন? আমরা GitHub ইউজ করি এবং Azure DevOps রিপোজিটরি ইউজ করি, তো যে এবং অনেক কোম্পানি GitLab ইউজ করে, অনেক আছে এরকম। তো ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে ওই রিপোজিটরিটা সেট করা, ওই রিপোজিটরিতে ডেভেলপারকে অ্যাক্সেস দেওয়া। তারপরে ডেভেলপার সে কোডটা একবার লিখলো, পুশ করলো, কিন্তু যতবারই সে পুশ করলো তার কোডটা তো আবার রান করতে হবে, বিল্ড করতে হবে, টেস্ট করতে হবে। কি টুলস ইউজ করেন রান করার জন্য? তখন আমরা ইউজ করি পাইপলাইন। হ্যাঁ, ওকে। যেটা হইতে পারে GitHub Action, যেটা হতে পারে ADO পাইপলাইন। এক এক প্রোভাইডার নাম এক এক রকম দিয়ে থাকে, বাট ওভারঅল দিজ আর অল পাইপলাইনস। ওয়ান্স কোড ইজ পুশড, এই পাইপলাইনগুলো রান হয়। অ্যাজ এ ক্লাউড ইঞ্জিনিয়ার বা ডেভেলপস ইঞ্জিনিয়ার হিসেবে আপনার কাজ হচ্ছে ওই পাইপলাইনগুলো লেখা, যে হ্যাঁ ওয়ান্স কোড ইজ পুশড ইউ ডু দিস, ওয়ান্স বিল্ড ইজ রান ডু ইউনিট টেস্ট, ওয়ান্স ইউনিট টেস্ট ইজ রান
release it to this environment. রাইট Once this is এই যে রিলিজ টু দিস এনভায়রনমেন্ট, বাট এই এনভায়রনমেন্টটা তো রেডি করতে হবে। তখন আবার এই যে অর্থাৎ তখন তাকে ডিপেন্ডেন্সিগুলো ইঞ্জিনিয়ার হিসেবে দেখতে হবে, ওকে কোড রিলিজ করার আগে যে এনভায়রনমেন্টটা রিলিজ হবে ওই এনভায়রনমেন্টটাতে আমাকে বিল্ড করতে হবে। তখন আমরা ইউজ করবো কীভাবে এনভায়রনমেন্ট বিল্ড করা যায়, সেটার জন্য টুল আলাদা। তখন আমরা ইউজ করতে পারি টেরাফর্ম, অ্যানসিবল। টেরাফর্মটা বেশি ইউজ করা হয়। পুলুমিও নতুন, ভালোই ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ কোড টুল হিসেবে। তো আমরা ওই এনভায়রনমেন্টটা তৈরি করি টেরাফর্ম দিয়ে। ওয়ান্স এনভায়রনমেন্ট ইজ বিল্ড, ডেভেলপার CI/CD দিয়ে সে কোডটা পুশ করবে এনভায়রনমেন্টে। ওয়ান্স এনভায়রনমেন্ট ইজ আপ অ্যান্ড রানিং, কোড ইজ পুশ, দেন আমাদেরকে মনিটর করা লাগবে। মনিটরিংয়ের জন্য আমি সাজেস্ট করি নেটিভ টুল, ক্লাউড প্রোভাইডাররাই যারা দেয়, যেটা ক্লাউড প্রোভাইডার থেকেই ফ্রি নেটিভ টুলগুলা, মনিটরিং টুলগুলো আছে, ওগুলোই গুড এনাফ। বাট অনেক কোম্পানি তারা যদি আরো ডেপথ মনিটরিং করতে চায়, বিল্ট ইন থাকে অনেক কোম্পানির, ওরা নিজে আলাদা করে রাখে সিকিউরিটির জন্য। এটা তো আপনাদের কিছু আছে নাকি? আছে, আমি অনেক জায়গায় কাজ করছিলাম, তারা ডাইনাট্রেস বা এই ধরনের টুলগুলা, মনিটরিং টুলগুলা ইউজ করে। বাট আমি অ্যাজ এ টেক লিড হিসেবে আমি অপছন্দ করি থার্ড পার্টি টুল। আচ্ছা আচ্ছা। কারণ বুঝি আমাকে আরেকজন ইঞ্জিনিয়ার লাগবে এটা ট্রেন করার জন্য, শেখা করার জন্য, আমি অ্যাভয়েড করি। তার মানে যেটা খারাপ তা না, কিন্তু ডিপেন্ড করে যে ধরেন সাপোজ আপনার একটা অ্যাপ্লিকেশন ইটস মেকিং 1 million এ মান্থ রেভিনিউ। এখন যদি আপনি একটা লাইসেন্সই কিনেন $500,000, ডাজ ইট মেক সেন্স? না। আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনি নতুন এমপ্লয়ি নিয়ে আসবে কোম্পানিতে, মোস্ট অফ দ্য টাইম লাইক ওরা জানবে এই মানে এই টুলস সম্বন্ধে, আপনি নতুন করে আর শিখাইতে হবে না ওদেরকে, বা মানে ট্রেন দিতে হবে না, এই আরেকটা বিষয়। রাইট। এই জন্য বেটার হচ্ছে যত থার্ড পার্টি টুল কম ইউজ করা যায়। তার মানে এটা যে ইউজ করা যায় না, মেইনটেনেন্স ফিটা একটু কম থাকে। হ্যাঁ, নর্মালি আমাদের কোম্পানিতে বা আমি যে ধরনের কোম্পানিতে আমরা বেশি থার্ড পার্টি টুল ইউজ করছি সেটা হচ্ছে সিকিউরিটি রিলেটেড, ফায়ারওয়ালস, রাইট? দিস ইজ ওয়্যার আমরা ওই ভেন্ডরের প্রোডাক্টগুলো ইউজ করি, বিকজ ফায়ারওয়াল, নেটিভ যে ফায়ারওয়াল ক্লাউড প্রোভাইডারগুলোতে আসে, এগুলো খুবই ইন্সপেকশন লেয়ারটা অনেক লো। আপনি পেইড সফটওয়্যারগুলোতে আরো বেশি ইন্সপেকশন হয়। খুব সুন্দর করে বলছেন শাকিল ভাই। আমরা এখন এই টেকনোলজি থেকে একটু বাইর হয়ে জবের বিষয়ে কথা বলি। এখন যে মার্কেটের যে অবস্থা, মানে আইটি মার্কেটের, আপনার কি মনে হয়, যেমন এখানে লিঙ্কডইন আছে, ইনডিড আছে, আরো কয়েকটা মানে সাইট আছে জবের জন্য, তাছাড়াও কি অন্যান্যগুলো আপনার মাথার মধ্যে আছে যে ওরা নিতে পারে? হ্যাঁ, নতুন একটা সাইট আছে যেটার নাম হচ্ছে হায়ারিং ক্যাফে। হায়ারিং ক্যাফে, Google either hiring.cafe or one word, I'm not sure, but it's hiring cafe. If you Google search it, you'll find it. It's a very effective platform. আচ্ছা আচ্ছা। আপনি করেন যে অনেকেই জানে না যে লিঙ্কডইন এর মধ্যে কিভাবে আপনার ওদের যে এক্সপিরিয়েন্স বা ওদের যে যারা মানে টুলসগুলো জানে এগুলো কিভাবে পুট করতে হয়, আপনার কি মনে হয় এগুলো কি মানে কিভাবে করলে ভালো হয় একজন নিউ কামারের জন্য? আমি বলবো যে নিউ কামারের জন্য সর্বপ্রথম যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তার একটা প্রফেশনাল পিকচার ইন দেয়ার লিঙ্কডইন প্রোফাইল। প্রফেশনাল পিকচার, নট লাইক সাম ওয়েডিং পিকচার অর নট ইন দ্য পার্ক পিকচার, ক্যাজুয়াল কোনো পিকচার না, প্রফেশনাল পিকচার, যাতে একজন মানুষ দেখার সাথে বুঝতে পারে যে না, হি ইজ সিরিয়াস অ্যাবাউট হিজ প্রফেশন। ওকে, এটাতে $120 খরচ হলো, আই থিঙ্ক ইটস ওয়ার্থ ইট ইফ ইউ আর রিয়েলি ইনভেস্টেড ইন ইউর ক্যারিয়ার। Right? So একটা জব যদি $100,000 salary হয় and you can't afford $100 to pay a professional, it doesn't make sense. Immediately তারা put off হইতে পারে। It's not all the case, but since someone is trying to get in the field, তারা কোনো সুযোগই দেওয়ার কথা না কাউকে। কাউকে সন্দেহ করার কোনো সুযোগই দেওয়ার কথা না। একটা সুন্দর প্রফেশনাল পিকচার তার প্রোফাইলে থাকবে এবং সেই কোন কোম্পানিতে কি কাজ করছে ওগুলা দিতে পারে। একটা জায়গায় চ্যালেঞ্জ হয়ে যায় যে সাপোজ তার এক্সপিরিয়েন্সটা কিভাবে সে ম্যাপ করবে, এটা একটু চ্যালেঞ্জ হয়, যেটা সমাধান আছে অনেক। সেটা তার রেজুমে দেখে তার সাথে পার্সোনালি বসে কিভাবে প্রোফাইলটা সেট আপ করা যাবে, এটা একটা টাফ, বিকজ যদি ব্যাকগ্রাউন্ড চেক হয়, রাইট, এখানে কিছু বিষয় আছে, তো এখানে একটু বুঝে শুনে করার বিষয়, সবকিছুরই সমাধান আছে। বাট আমি বলবো যে একটা নাইস প্রোফাইল পিকচার এবং তার হেডারের মধ্যে সে কি টেকনোলজি নিয়ে কাজ করে, লাইক যদি সে ক্লাউডে ক্লাস করে তাহলে ক্লাউড, ডেভঅপস, কি হলে অটোমেশন বা কি টুল থাকে, এটা একটা সামারি হিসেবে তার অলওয়েজ থাকা উচিত, থাকলে ভালো।
না থাকলেও যে এটাও যে এভরিথিং সেটাও কিছু না, বাট থাকলে ভালো। আচ্ছা আচ্ছা। তো এখন মনে করেন হ্যাঁ লিঙ্কডইন অথবা ইনডিডের বা আপনি যা বললেন এটা থেকে হ্যাঁ কল আসছে বা জবের জন্য, এখন অনেকেই নার্ভাস। তো বিগ ফ্যাক্টর যেটা হচ্ছে ইন্টারভিউ, রাইট? এখন তো 2-3 রাউন্ড ইন্টারভিউ হয় এবং হ্যাঁ অনলাইনে মানে ভিডিও কলের মাধ্যমে হচ্ছে। তো আপনার সাজেশনগুলো কি, কিভাবে একজন নিউ কামার, নিউলি গ্রাজুয়েট কিভাবে ওভারকাম করবে এই ইন্টারভিউগুলা, অথবা অনেক এক্সপিরিয়েন্স রিসেন্টলি আপনার এক্সপিরিয়েন্স যারা এখনো ইন্টারভিউ দিতে একটু ভয় পায় বা ইন্টারভিউর ক্ষেত্রে অনেক সময় ওরা নার্ভাসনেস ফিল করে, আপনার কি সাজেশন? আমার সাজেশন, ইন্টারভিউটা হচ্ছে কি জানেন, এটা একটা কাইন্ড অফ আ মাইন্ড গেম। অর্থাৎ এটা একটা মাইন্ড গেম, এবং কোনো ইন্টারভিউতে কখনো কোনো ক্যান্ডিডেটকে 100% বোঝা যায় না। আমার লাইফে আমি অনেক ইন্টারভিউ নিয়েছি এবং অনেক ক্যান্ডিডেটকে হায়ার করছি, বাট আসলে তারা ডিসঅ্যাপয়েন্টিং হয়েছে। ইন্টারভিউতে অনেক ভালো পারফর্ম করছে, বাট রিয়েল লাইফে তারা নট ইভেন 10% হোয়াট দে প্রমিস ইন ইন্টারভিউ, এরকম হয়। তো ইন্টারভিউ ইটস এই জন্য অনেক মানুষ আছে যারা দে মাস্টার দ্য ইন্টারভিউ প্রসেস, বাট দে আর রিয়েলি ব্যাড অ্যাট দ্য অ্যাকচুয়াল ওয়ার্ক। ওকে, আর অনেকে আছে তারা খুবই ভালো, কিন্তু ইন্টারভিউতে গেলে তারা নার্ভাস হয়ে যায়। এবং আমি নিজে অনেক ইন্টারভিউতে আমার খারাপ হয়েছে, এটা হবেই। অর্থাৎ এই জন্য আগে মাথায় নিতে হবে যে ইন্টারভিউ জিনিসটা ইটস অলওয়েজ হিট অ্যান্ড মিস। ইভেন দ্য লট অফ এক্সপিরিয়েন্সড প্রফেশনাল ওয়ার্কিং পিপল উইল হ্যাভ এ ব্যাড ইন্টারভিউ। এটা হইতেই পারে, এটা কোনো সমস্যা কিছু না। কিন্তু আমি যেটা সবসময় চেষ্টা করি একটা ইন্টারভিউ থেকে, যে আমি কি প্রশ্নের আনসার আমি জানি না। অর্থাৎ আমি একটা ইন্টারভিউ দিলাম, আমার গোল হচ্ছে যে ওই ইন্টারভিউ থেকে কোয়েশ্চেনগুলো ফাইন্ড আউট করা। আমার জব হলে কি হলো না এটা ইররেলেভেন্ট। প্রশ্ন হচ্ছে কি যে আমি কি কোয়েশ্চেন ওই ইন্টারভিউ থেকে আমি মানে ওদের থেকে রিয়েল কোয়েশ্চেনটা আমি পেলাম, পাওয়ার পরে ইন্টারভিউ ওভার, আই উইল রিসার্চ অ্যাবাউট দোজ কোয়েশ্চেনস, এন্ড দেন 1টা 2টা 3টে এরকম যখন 4-5 ইন্টারভিউ দেওয়ার পরে আমার কাছে যখন 50-60 কোয়েশ্চেনস, রিয়েল সলিড কোয়েশ্চেন যেটা রিয়েল মানুষ আস্ক, রাইট আনসার থাকে, আমার কনফিডেন্স লেভেল অটোমেটিকলি আপ। ডেফিনেটলি, হ্যাঁ হ্যাঁ। আর যখন আমার এই কনফিডেন্স লেভেলটা আপ হয়ে যায়, তখনই গেম চেঞ্জেস। এক্স্যাক্টলি। সো এই কনফিডেন্স লেভেলটা গ্রো করার জন্য ইন্টারভিউর কোনো ব্যতীত নেই, এবং ইন্টারভিউতে যাওয়ার সাথে সাথে চেষ্টা করবেন যে যতটা নর্মাল থাকা যায়, যতটা নর্মাল থাকে। এবং গোল হচ্ছে কি, দিস ইজ নট এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, আপনি একটা পর একটা ইন্টারভিউ দিতেই পারবেন, এটা কোনো এন্ড অফ দ্য ওয়ার্ল্ড না। এবং যত বেশি আপনি নর্মাল থাকবেন, আরো আপনার এটা অ্যাডভান্টেজ। হ্যাঁ। আচ্ছা, আপনি বলছেন যে আপনি অনেক ইন্টারভিউ নেন। আপনি যখন ইন্টারভিউ নেন, আপনি কোন কোন বিষয়গুলো বেশি প্রাধান্য দেন একজন যখন আপনি কাউকে হায়ার করবেন, এবং আপনার সাজেশনগুলো কি যখন কেউ ইন্টারভিউ দিতে যাবে তখন কি কি করতে হবে, বা আপনার এই সম্বন্ধে একটু বলেন তুমি। এটা ইন্টারভিউ টু ইন্টারভিউ ভ্যারি করে। আমার কাছে যেটা পছন্দের বা আমি যেটা খুঁজি, এটা অন্য আরেকজন ইন্টারভিউর কাছে একদমই নাল অ্যান্ড ভয়েড হতে পারে। তো আমি যেটা পছন্দ করি পার্সোনালিটি। ওকে। আমি যেটা পছন্দ করি তার পার্সোনালিটি কীরকম, সে কীভাবে আনসার দিয়েছে কোয়েশ্চেনের, এবং তার জানার কিউরিওসিটিটা কীরকম। অর্থাৎ এবং আমি সবসময় এটাও দেখার চেষ্টা করি তার জানার ডেপথ কতটুকু। অর্থাৎ আমি তাকে কোয়েশ্চেন করি যে হ্যাঁ এটার কারণটা কি বলো। I know this step 1 do this step 2, but why? Tell me the why. আপনি ডেপথ চিন্তা করেন, ডেপথ দেখার চেষ্টা করি। আর একটা জিনিস থাকে যে পার্সোনালিটি গেল, তারপরে সে অ্যাজ এ টিম মেম্বার হিসেবে সে কীরকম হবে। হ্যাঁ, কারণ এটাও একটা ফ্যাক্টর। আপনি যদি খুব ভালো ক্যান্ডিডেট কিন্তু সে ইজ ভেরি হার্ড টু ওয়ার্ক উইথ, সে কথায় কথায় ইনসাল্ট ফিল করে, কথায় কথায় সে নেগেটিভ কমেন্টস দেয় টিম মেম্বারকে, এটা একটা টক্সিক হয়ে দাঁড়ায় টিমের জন্য। তো নট অলওয়েজ ইটস দ্য বেস্ট ক্যান্ডিডেট হু ইজ best at his domain. It's always about the balance. Is he a good team member, going to be a good team member for our team, and also is he easy to work with, is he approachable, how does he handle criticism, and then how does he contributes to the team. একজন মানুষ সে যদি কন্ট্রিবিউট করে টিমে, regardless of their skill set, he's always a valuable team member because তারা কন্ট্রিবিউট করতেছে টিমে, right? And as a team leader, what do I want? I want someone who contributes to the team, versus someone who is always disturbing others, or always need help, always not taking ownership of their work. প্রতিটা ইঞ্জিনিয়ারের একটা টাইম থাকে যেটা তাকে ডিফাইন করে। আমার মনে আছে আমি যখন হোম ডিপোতে কাজ করি,
তখন আমাকে একটা টাস্ক দেওয়া হয়েছিল, এটা আমার ফার্স্ট টাস্ক, যে তুমি এই কাজটা করো। এবং ওই কাজটা আমি আগে কখনোই করিনি, এবং আমি ওভার এ মান্থ আই বিন অন ইট, বাট আমি কোনো রেজাল্ট পাচ্ছি না। আচ্ছা, হ্যাঁ, একই জায়গায় আমি ডেড এন্ডে ফেরত আসতেছিলাম। একসময় আমি ম্যানেজারকে ভাবছিলাম বলবো যে আমি এটা মনে হয় না পারবো, এটা আমার মাথায় আসছে বলবো, কিন্তু আমার কাছে মনে হলো যে সেও তো পারে না, মানে না পারলে তো সে আমাকে কাজটা দিত না। এক্স্যাক্টলি। হ্যাঁ, আর যদি তাকে আমি বলি এবং সে যদি প্রবলেমটা সলভ করতে পারে, তা আমি কেন পারবো না? আচ্ছা আচ্ছা। সে যদি সলভ করতে পারে, আমি কেন পারবো না? এই চ্যালেঞ্জটা নিয়ে আমি আই কিপ পুশিং এট ইট, এন্ড ইন দ্য নেক্সট 1 or 2 মান্থের মধ্যে প্রবলেম সলভ করতে পারছেন। হ্যাঁ, অর্থাৎ প্রতিটা ইঞ্জিনিয়ার তার একটা সময় থাকবে যেটা তাকে ডিফাইন করবে। হ্যাঁ, তাকে পুশ করতে হবে, যত মানে পুশ দ্য এনভেলপ। এটা করা লাগবেই, এইটাই আপনাকে ডিফাইন করবে অ্যাজ এ গুড ইঞ্জিনিয়ার আর নট। তো এটা সবসময় আমরা যখন কাউকে ইন্টারভিউ নিয়ে দেখি তার মধ্যে ওই নেচারটা আছে কিনা। হ্যাঁ, পুশিং দ্য এনভেলপ। কারণ সবারই আমাদের একটা লিমিটেশন আছে নলেজের, কিন্তু ওই হাম্পটা পার হইতে হবে, এবং ওই হাম্পটা সবার জন্য আলাদা। আমার জন্য যেটা খুবই ইজি, এটা আরেকজনের জন্য অনেক কঠিন, আর অনেকজনের জন্য যেটা অনেক সহজ, আমার জন্য সেটা অনেক কঠিন হইতে পারে। কিন্তু আমাকে ওইটা পার হইতে হবে। ওই মেন্টালিটিটা যাদের আছে, আমি বলবো যে তারা আমি হায়ারিং এর জন্য তাদের জন্য কনসিডার করি। আচ্ছা আচ্ছা, সুন্দর করে বলছেন শাকিল ভাই। আমার একটা মানে লাস্ট কোয়েশ্চন, ওটা হচ্ছে আপনি কত বছর ধরে করতেছেন আইটিতে? 2017 থেকে ধরেন রিয়েল ওয়ার্ক এনভায়রনমেন্ট, কিন্তু pretty much like 10 years তো হয়। 10 years, হ্যাঁ। আচ্ছা, 10 years তো অনেকেই হয় কি ধরেন আফটার 5 years 6 years অনেকেই গ্যাপ আপ করে ফেলে। একবার ধরেন লেটস সে একবার জবে ছিল, কোনো কারণে লে অফ হয়েছে, এটার পরে আপনার মানে একটা কাইন্ড অফ ছেড়ে দেয়, না আমি আমার দ্বারা হবে না। এদের সম্বন্ধে আপনি কি বলবেন? এবং আপনি মানে আলহামদুলিল্লাহ অনেক সাকসেসফুল, এবং পার্সোনালি এন্ড প্রফেশনালি আই উড সে। তো আপনার এটার মানে আপনি আর এর সম্বন্ধে কি বলবেন? আপনি কিভাবে এটা ধরে রাখতে পারতেছেন? এবং আমি যতটুকু কথা বললাম আপনার সাথে, ইউ হ্যাভ ভেরি গুড নলেজ ইন আইটি সেক্টর। সো আপনি এটা কিভাবে বলবেন? এইটার আনসার হচ্ছে কি, আমি সবসময় আগে নিজেকে মানে যাচাই করি। অর্থাৎ আমি যদি একটা কাজ করি, আমি যদি কাজটা ডেলিভার করার আগে আমি দেখি যে এই কাজটা কি আমি আমার বেস্ট কাজ কিনা, আমি এটাকে জাস্টিফাই করি। যদি আমার কাছে মনে হয় না এটা আমার বেস্ট কাজ না, বাট স্টিল আই হ্যাভ টু ডেলিভার উইদিন টাইম, অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট আই ক্যান ডু। যদিও অনেক প্রশংসা আমি পেয়ে থাকি, আমার মনের মধ্যে আমি জানি যে ইটস নট মাই বেস্ট ওয়ার্ক। তো আমি ব্যাক এন্ডে আমি চিন্তা করতে থাকবো যে কীভাবে এটাকে আমি ইমপ্রুভ করতে পারি, এবং ইভেন দো 6 months down the line, if I find the solution, I will add it. Even though my job, we requirement done, but still I will add it because I know that this is how I solved it. এইটা হচ্ছে কি জানেন, যারা এই মেন্টালিটিটা যাদের মধ্যে নাই, তারা একটু স্ট্রাগল করে। আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আমি আমার বেস্টটা দিচ্ছি কিনা। নিজেকে নিজে যাচাই করেন। অন্যকে বললো কি ভালো হল কি খারাপ হলে সেটা কোনো যায় আসে না। আমার মনে আছে আমি এমন কাজ করেছি যেটাতে আই ফিল সো প্রাউড, বাট কেউ এটা পাত্তাও দেয়নি, অর্থাৎ তারা এটা বুঝতেই পারেনি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি যখন এটা বুঝতে পারছি যে তারা তো এটা বুঝেই না, তারা সেটা মানে গুরুত্ব দিবে কিভাবে, বাট তার মানে কি আমি মন খারাপ করে এটাকে আমি গিভ আপ করে দিব? না, আমি তখন করি কি, ওই ক্রিটিসিজমটা বা অর্থাৎ তাদের ওই রিঅ্যাকশনটাকে আরো বেশি চ্যালেঞ্জ, এবার নেক্সটটাতে আরো বেশি ফাটায় ফেলবো। দ্যাট মিন্স আপনার যেটা কথা বুঝতে হচ্ছে যে যারা লে অফ হচ্ছে বা হয়েছে রিসেন্টলি, ওদেরকে কোনোভাবে গিভ আপ করা যাবে না। দে হ্যাভ টু ট্রাই देयर বেস্ট টু গেট অ্যানাদার জব। এবং সবসময় যারা এখন বর্তমানে জবে আছে, সেটা আমার জন্য অ্যাপ্লাই, অর্থাৎ আমি এখন জব আছে, সবই ভালো, জি, আমি কিভাবে আমি আমার বেস্টটা দিতে পারি, এক্স্যাক্টলি, আমি কিভাবে অন টপ অফ ইট, হ্যাঁ, সবসময় মানে কিপ লার্নিং। আর যারা অলরেডি লে অফ হইছে, গেম ইজ নট ওভার, তাদের তো অলরেডি একটা তাদের এক্সপিরিয়েন্স আছে, তাদেরকে যেটা করতে হবে, কি গ্যাপ আছে, তাদের ওই গ্যাপটা নিয়ে কাজ করতে হবে। এবং প্রতিটা সমস্যার সমাধান আছে, ওই সমস্যাটা কারোর সাথে বসে একজন সিনিয়র, একজন যে এই ফিল্ডের সম্পর্কে অনেক এক্সপিরিয়েন্স আছে, তার থেকে সমাধান নিয়ে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। খুব সুন্দর করে শাকিল ভাই বলছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা নেক্সট পর্বতে আপনাকে নিয়ে আসবো, আর আপনার কাছে জানবো আরো ডেপথ ক্লাউড ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে,
এবং আপনার এক্সপার্টাইজ সম্বন্ধে ডেফিনেটলি থ্যাংক ইউ সো মাচ ফর ইউর বিন হিয়ার উইথ আস। ধন্যবাদ আপনাকে। এবং যারা আমাকে শুনছেন, আমি জাস্ট একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যে সবসময় জিনিসকে সিম্পল করার চেষ্টা করবেন। সিম্পলিসিটি, যতটা সিম্পল সলিউশন আপনি ডিজাইন করতে পারবেন, রাইট, তত আপনার কনফিডেন্স লেভেল আরও বাড়বে এবং আপনি বুঝতে পারবেন যে ফ্লোটা কি। রাইট, রাইট, ওই ফ্লোটা বুঝতে পারাটাই হচ্ছে একজন গুড ইঞ্জিনিয়ারিং কাজ। আর এই ফ্লোটা কিভাবে বোঝা যায়, এইটাই হচ্ছে আপনি তখনই সম্ভব হয় যখন সিম্পল হয়। যত ওভার কমপ্লিকেটেড হয় তখন অনেক টাফ হয়ে যায়। যেটা হয় অনেকে করে এটা। হ্যাঁ, এটা অ্যাজ এ বিগিনার যারা, তারা চেষ্টা করবেন যে সিম্পলি কোনো কিছু বোঝার জন্য, এন্ড দেন অ্যাড অল দ্য জার্গন, বাজওয়ার্ড। আর এখন তো আপনার মানে অনেক মানে ওয়েবসাইট, অনেক রিসোর্স আছে, স্পেশালি ইউডিমি নামে একটা, তো আপনি জানেন এখানে অনেক কিছু শেখার আছে। কিন্তু কথা হচ্ছে কোনটা আপনি শিখবেন আর কোনটা আপনি শিখবেন না, এটা কিন্তু একটা ব্যাপার আছে। অনেক বাজওয়ার্ড, কোনটা আপনি অ্যাড করবেন, কোনটা আপনি শিখবেন না। বা সিম্পল, এই টেকনোলজিটা, হাউ ডাজ ইট হেল্প মাই বিজনেস, রাইট, হাউ ডাজ ইট হেল্প মেক মোর মানি? ইফ দ্য আনসার ইজ নো, গেট আউট। রাইট, রাইট, ইফ দ্য আনসার ইজ ইয়েস, let's double down. রাইট, রাইট। থ্যাংক ইউ সো মাচ শাকিল ভাই, থ্যাংক ইউ অ্যাগেইন আর আপনার সময় দেওয়ার জন্য। আর আমাদের দর্শকদের আমি আবারই ধন্যবাদ জানাচ্ছি। আমরা নেক্সট পর্বে আমাদের অন্য একজন গেস্ট নিয়ে আসবো, দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।